আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একদিকে যখন ওমানের মধ্যস্থতায় ওমানের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতার বৈঠক চলছে, ঠিক এমত অবস্থায় মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে নতুন করে শক্তিশালী বিমান হামলা শুরু করেছে। রাজধানী সানা এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদাও সহ দেশ জুড়ে একাধিক স্থানে যুক্তরাষ্ট্র শক্তিশালী বিমান হামলা করেছে। ইয়েমেনের সংবাদ মাধ্যম সাবা তাদের খবরে নিশ্চিত করেছে যে গতকালকে হঠাৎ করেই গভীর রাতে সানা প্রদেশের বানা হুসাইন জেলা লক্ষ্য করে 3টি মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের আল মাসিরাহা টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, সানহান এবং বানি বাহালুল জেলার ওয়াদিত আল আজাবার এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। টিভি চ্যানেলের প্রতিবেদনে বোমা হামলার ফলে হতাহতের ঘটনা বা অবকাঠামোগত ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। অন্যত কৌশলগত উপকূলীয় প্রদেশ হুদাউদাহে বুরা জেলার একটি স্থানে 2টি বিমান হামলা চালানো হয়েছে। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনের ভেতর যে মারিব প্রদেশ রয়েছে তার মধ্যবর্তী যে আল আবেদিয়া এবং মাজ্জার জেলা রয়েছে সেখানেও ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে এই সকল বিমান হামলায় যে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সেই খবর পাওয়া যায়নি। এবং দেখুন, মধ্যপ্রাচ্যে যে সার্বিক যুদ্ধ পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির উত্তেজনা কমানোর জন্য ইরানের সঙ্গে বৈঠক করছে যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা করছে ওমান। এমন একটি পরিস্থিতির মধ্যে হঠাৎ করে যুক্তরাষ্ট্র এই গত কয়েকদিনের যে আক্রমণ রয়েছে ইয়েমেনের ভেতর, তার থেকে সবথেকে শক্তিশালী হামলা গতকালকে কেন করলো? হঠাৎ করে ইয়েমেনের ভেতর এই আলোচনার মধ্যেই কেন হামলা করতে হলো যুক্তরাষ্ট্রের? দেখুন, এর অন্যতম কারণ হলো হুতিরা কিন্তু থেমে নেই। যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার আলোচনা করছে ইরান, তখন প্যালেস্টাইনকে সহযোগিতা করার জন্য বা প্যালেস্টাইনের ভেতর ইসরায়েল যে হামলাগুলো করছে তার প্রতিবাদ অব্যাহত রেখেছে ইয়েমেন, এবং সেটা তারা হুতিরা আরো শক্তিশালীভাবে করছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে তোলা। ইসরায়েলের নাগরিকরাই এটার চিত্রায়িত করেছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক ইয়েমেন থেকে ছোড়া যে ড্রোন রয়েছে সেটা ইসরায়েলের রাজধানী তেল আবিবে গিয়ে আঘাত করছে। দেখুন, প্রায় সময় একটা কথা আমি বলে থাকি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইয়েমেনের হুতিদের হামলা কতটা সফল এবং কতটা নিখুঁতভাবে শক্তিশালীভাবে এটা আঘাত আনতে পেরেছে, এটা আপনি বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার মাধ্যমে। এটা অবশ্যই একটি স্বাভাবিক বিষয়, যখন শত্রু আপনার উপর শক্তিশালীভাবে হিট করবে আপনিও পাল্টা শক্তিশালীভাবে আক্রমণ করবেন। যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইয়েমেনের ভেতরে যে শক্তিশালী বিমান হামলা শুরু করেছে, এটা কিন্তু ইসরায়েলের তেল আবিবের ভেতর ইয়েমেনের হুতিরা যে শক্তিশালী হামলা করেছে তার প্রতিক্রিয়া হিসাবেই তারা এমনটা করেছে, নয়তো তারা কখনোই কিন্তু এই ধরনের শক্তিশালী হামলা আলোচনার মধ্যেই শুরু করতো না। যাই হোক, হুতিদের এই হামলা সম্পর্কে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যেমনটা নিশ্চিত করছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হুতিরা যে ড্রোন হামলা করেছে সেটা নিখুঁতভাবে হিট করেছে। অন্তত পক্ষে 4টি ড্রোন ইসরায়েলের রাজধানী তেল আবিবের 4টি অবকাঠামো, যার মধ্যে 2টি সামরিক অবকাঠামো রয়েছে, সেখানে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের যে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম রয়েছে চ্যানেল 9 এবং ওয়াই টিভি, তারা কিন্তু এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে যে সারা রাত্র ধরেই কিন্তু থেমে থেমে এই হামলাটা হয়েছে। একসঙ্গে এই হামলাটা হয়নি, যার দরুন মোটামুটি পুরো রাতই ইসরায়েলের লক্ষ লক্ষ জনগণকে আন্ডারগ্রাউন্ড যে শেল্টার রয়েছে এই ড্রোন হামলা থেকে বাঁচার জন্য সেখানে অবস্থান করতে হয়েছে। দেখুন, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ইসরায়েলের রাজধানী তেল আবিবের ভেতর জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এখনো ইসরায়েলের তেল আবিবের লক্ষ লক্ষ যে ইহুদি জনগণ রয়েছেন তারা বাংকারে আশ্রিত রয়েছেন, তারা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। এবং এই ঘটনা এবং এই পরিস্থিতি আসলে আরো কতদিন চলে সেই বিষয়েও কিন্তু ইসরায়েলের কর্তৃপক্ষ পরিষ্কারভাবে কোনো বার্তা দিতে পারেননি। যে জিনিসটা এক সময় ইসরায়েলের দাম্ভ ছিল এবং পরিকল্পনা ছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের অবকাঠামোগুলো 100% নিরাপদ, কোনোভাবেই এগুলোকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, কোনোভাবে আক্রমণ করা সম্ভব নয়,
সেই দাম্ভ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হামলা হচ্ছে, 10টি যদি ড্রোন হামলা করা হয় 5টি নিখুঁতভাবে আঘাত করতে পারছে, 5টি হয়তো ইসরায়েল কোনো না কোনোভাবে প্রতিহত করতে পারছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পারছে না। তবে নিরাপত্তার যে গ্যারান্টার ইসরায়েল একেবারে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা দিত, সেই অবস্থানে তারা নেই। আর এই জিনিসটাই কিন্তু ইসরায়েলি নাগরিকদের জনমনে বড় ভিত্তিতে আতঙ্ক তৈরি করছে। ইসরায়েলের নাগরিকরা এখন যে কোনো উপায়ে নিরাপদ স্থানে চলে যেতে চায়, আর এই ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হলো ইসরায়েল ছেড়ে ইউরোপ নয়তো আমেরিকায় বসতি করা, যার প্রচণ্ডভাবে চেষ্টা তারা করছে। তবে এটা এখন সম্ভব নয়, কারণ ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন, সেটাও কিন্তু এই হুতিদের হামলার কারণে সম্পূর্ণভাবে গত 1 সপ্তাহের বেশি সময় ধরে সকল কার্যক্রম বন্ধ। দেখুন, এই জিনিসটা আমি আগেও বলেছি এবং আমরা সবাই এই জিনিসটা জানি। ইসরায়েল দখলদার রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠা হয়েছে, এটা ইসরায়েলের ভূখণ্ড নয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা এই জায়গায় একত্রিত হয়েছেন। দেখুন, ইহুদিরাও ভালো করে জানেন যে অগ্নিকুণ্ডের মধ্যে তারা অবস্থান করছেন, যে কোনো মুহূর্তে তাদের এই জায়গা থেকে বিতাড়িত হতেই হবে। আর এর জন্য মোটামুটি ইসরায়েলের নাগরিকদের প্রায় বলতে পারেন 50% বেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে রেখেছেন। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে তাদের দ্বৈত নাগরিকত্ব রাখার বিষয়টা উল্লেখযোগ্য হারে কিন্তু অনেক বেশি। এবং ইউরোপীয় ইউনিয়নের মোটামুটি প্রায় সকল দেশগুলোই আন্তর্জাতিক যে বিচারিক আদালত রয়েছে, মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে যেই রায় দেয় সেটা ফলো করে থাকে। আন্তর্জাতিক আদালত অলরেডি গাজার ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার অংশ হতে হবে ইসরায়েলের মোটামুটি প্রায় সকল সেনাবাহিনীর সদস্যকে। রিসেন্টলি এমন কিছু ঘটনাও ঘটেছে যখন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা কিছুদিনের জন্য চিকিৎসার জন্য বা ভ্যাকেশনের জন্য ইউরোপে গিয়েছেন, তখন কিন্তু তাদের গ্রেপ্তার করার জন্য জরুরি ভিত্তিতে তোড়জোড় শুরু হয়েছিল। বিষয়টিকে কেন্দ্র করে ওই সময়ে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে পালিয়ে এসেছেন। এমনকি ব্রাজিল এবং এশিয়ার কিছু দেশ থেকেও তারা এইভাবে পালাতে বাধ্য হয়েছেন, কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে। যাক, এটা তাদের যে ব্যক্তিগত জীবন রয়েছে এবং নিরাপদ ভবিষ্যৎ রয়েছে তার জন্য একটা বড় ঝুঁকি, যার জন্য গাজা উপত্যকার যুদ্ধে নতুন করে ইসরায়েলের হাজার হাজার সেনা সদস্য আর যেতে চান না। অলরেডি 1000 সেনা সদস্য ইসরায়েলের কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন যে তারা গাজা উপত্যকার যুদ্ধে আর যাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা যখনই প্রকাশ্যে এসেছে, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের কর্তৃপক্ষ সেই ইসরায়েলের 1000 সেনা সদস্যকে বরখাস্ত করেছেন, যার মধ্যে বিপুল পরিমাণে এই ইসরায়েলের যারা পাইলট রয়েছেন তারাও রয়েছেন। 1000 সামরিক সদস্যকে তারা বরখাস্ত করেছেন, যেটা ইসরায়েলের জন্য একটা বড় ধাক্কা। কারণ এই যে 1000 মানুষ যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ পদস্থ যে সামরিক কর্মকর্তা, এই সংখ্যাটা কিন্তু বাড়বে, এটা কমবে না। এখন দেখার বিষয়ে ইসরায়েল তার সেনা সদস্য এবং বিমান বাহিনীর পাইলটদের কত বড় আকারে বহিষ্কার করতে পারেন এবং তাদের সামরিক সক্ষমতা আসলে কতক্ষণ টিকে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত মন্তব্য কি, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে প্রতিবেদনটা দেখলেন, আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে SI মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেয়ার করে SI মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।